হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা জানবো ফ্রেজ নিয়ে। চলো এক্সাম্পলের মাধ্যমে ফ্রেজ কি তা আগে একটু জেনে নিই। প্রথমে দুটি সেন্টেন্স বলছি। The students left the class in a body. He is on the brink of ruin. সেন্টেন্সগুলোতে in a body and on the brink of এই গ্রুপ অফ ওয়ার্ডস গুলো হলো ফ্রেজেস। এরকম ফ্রেজেস কিন্তু আমরা সেন্টেন্সে অহরহ পেয়ে থাকি। এখন আমরা ফ্রেজের ডেফিনেশন সম্পর্কে জানবো, কিন্তু ফ্রেজটি কি সেটা জানার আগে আমরা ফাইনাইট ভার্ব কি তা নিয়ে জেনে নেই। সিম্পল ভাবে বলা যায়, সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী যে ভার্বগুলো চেঞ্জ হয় সেগুলোই হলো ফাইনাইট ভার্বস। এবার চলো জেনে নেই ফ্রেজ কি। ফ্রেজ হলো গ্রুপ অফ ওয়ার্ডস যা কিছুটা মনের ভাব প্রকাশ করে, আর এখানে কোনো সাবজেক্ট ও ফাইনাইট ভার্ব থাকে না, এবং এটি সাধারণত একটি পার্টস অফ স্পিচের ফর্মে ইউজ করা হয়ে থাকে। যেমন, I get up early in the morning. She placed a book on the table. What's there under the tree? সেন্টেন্সগুলোতে আন্ডারলাইন পার্টসগুলো হলো ফ্রেজেস। খেয়াল করলে নিশ্চয়ই দেখতে পারছো এই ফ্রেজেস দিয়ে মনের ভাব কিছুটা প্রকাশ পাচ্ছে, কিন্তু কমপ্লিটলি না। আর এখানে কিন্তু কোনো সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্বও নেই। তাহলে ফ্রেজ কি তা তো এখন বুঝে নিয়েছো। এবার ফ্রেজের ব্যাপারে কিছু বিষয় নিয়ে বলবো। ফ্রেজ একটি সেন্টেন্সকে স্ট্রং ও মিনিংফুল করতে হেল্প করে। ইউজুয়ালি ক্লজের মধ্যে ফ্রেজের প্রেজেন্স থাকে, কিন্তু ফ্রেজের মধ্যে ক্লজ থাকতে পারে না। এখানে একটি বিল্ডিং দিয়ে যদি এক্সাম্পল দেই, তাহলে জিনিসটা এমন দাঁড়ায় যে কোনো বিল্ডিং এর ক্লজেস যদি পিলার্স হয়, তাহলে ফ্রেজেস হলো বিল্ডিং এর ব্রিক্স। ফ্রেজ 7 ধরনের হয়ে থাকে: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বিয়াল, প্রিপোজিশনাল, কনজাংশনাল অ্যান্ড ইন্টারজেকশনাল ফ্রেজ। আমরা দেখতেই পাচ্ছি যে ফ্রেজগুলো ডিফারেন্ট পার্টস অফ স্পিচের নাম দিয়ে তৈরি। চলো ফ্রেজগুলো সম্পর্কে ডিটেইলে জেনে নেই। প্রথমেই স্টার্ট করছি নাউন ফ্রেজ দিয়ে। সো নাউন ফ্রেজ কি? যে ফ্রেজ নাউনের কাজ করে তাকে নাউন ফ্রেজ বলে। যেমন, শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। কোনো ফ্রেজের নাম বলার আগে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে সেন্টেন্সে কি ওয়ার্ডকে আইডেন্টিফাই করা হচ্ছে কিনা। এই সেন্টেন্সটিতে মেইন ফোকাস কিন্তু স্টুডেন্ট। সো এখানে ব্রিলিয়েন্ট ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হলেও টোটাল ফ্রেজ ব্রিলিয়েন্ট স্টুডেন্টকে বলা হচ্ছে নাউন ফ্রেজ। আই ডু নট নো হাউ টু সুইম। টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। প্রথম সেন্টেন্সে টু সুইম ফ্রেজটি নো ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। সো এটি নাউন হিসেবে ইউজ হয়েছে, তাই এটি নাউন ফ্রেজ। নেক্সট সেন্টেন্সে টু সুইম অবজেক্ট না হয়ে সাবজেক্ট হিসেবে নাউনের মতো ইউজ হয়েছে, তাই টু সুইম এখানে নাউন ফ্রেজ। এখন জানবো অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে। অ্যাডজেক্টিভ ফ্রেজ তাহলে কি? যে ফ্রেজ কোনো সেন্টেন্সের অ্যাডজেক্টিভের কাজ করে তাকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। যেমন, আই ওয়াজ ভেরি বিজি। এখানে সিম্পলি বোঝা যাচ্ছে যে সেন্টেন্সে ভেরি ওয়ার্ডটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাহলে ভেরি বিজি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ইজ কনফিডেন্ট অফ হিজ সাকসেস। এই সেন্টেন্সে কনফিডেন্ট হলো অ্যাডজেক্টিভ অ্যান্ড অলসো আ কিওয়ার্ড। এর সাথে কিছু প্রেপোজিশন আর ওয়ার্ড অ্যাড হয়ে এটি হয়েছে একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। হি ইজ আউট অ্যান্ড আউট আ জেন্টলম্যান। সেন্টেন্সটিতে আউট অ্যান্ড আউট ফ্রেজটি জেন্টলম্যান নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, তাই আউট অ্যান্ড আউট হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আসি ভার্ব ফ্রেজে। যে ফ্রেজ কোনো সেন্টেন্সে ভার্বের কাজ করে তাকে ভার্ব ফ্রেজ বলে। ভার্ব ফ্রেজে একের বেশি ভার্ব থাকে, তার মধ্যে একটি প্রিন্সিপাল ভার্ব আর বাকিগুলো অক্সিলারি ভার্বস। উই অট টু ওবে আওয়ার প্যারেন্টস। সেন্টেন্সটিতে অট টু ওবে হলো ভার্ব ফ্রেজ। এখানে অট টু আমাদের অক্সিলারি ভার্ব এবং ওবে আমাদের মেইন ভার্ব। সো এই দুটি ভার্ব মিলে একটি ফ্রেজ তৈরি হয়েছে। মাই মাদার হ্যাজ কুকড ফুড। এখানেও সেন্টেন্সটিতে হ্যাজ কুকড হলো ভার্ব ফ্রেজ। এখানে হ্যাজ হলো হেল্পিং ভার্ব এন্ড কুকড মেইন ভার্ব, আর দুটি ভার্ব একসাথে হয়ে এটি হয়েছে ভার্ব ফ্রেজ। লাস্টলি চলো জেনে নিব অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি। যে ফ্রেজ কোনো সেন্টেন্সে অ্যাডভার্বের কাজ করে তাকে অ্যাডভার্ব ফ্রেজ বলে। যেমন, হি ওয়াকড ভেরি কেয়ারফুলি। সেন্টেন্সটিতে ভেরি কেয়ারফুলি ফ্রেজটি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে। দ্য সিনার্স সাফার ইন দ্য লং রান। এখানে এই সেন্টেন্সটিতে ইন দ্য লং রান ফ্রেজটি ভার্ব সাফারকে কোয়ালিফাই করেছে অ্যান্ড দ্য অ্যাডভার্বের মতো কাজ করছে। সো ইন দ্য লং রান হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো ডিয়ার স্টুডেন্টস, এই পর্যন্ত যা ডিসকাস হলো সব বুঝেছো তো? সব একবারে বলে লেসনটি হার্ড করে ফেলতে চাই না। তাহলে আজকের লেসনটি এখানেই শেষ করছি ফ্রেজ নিয়ে। হ্যালো স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। গত লেসনে আমরা ফ্রেজ এন্ড কিছু টাইপস অফ ফ্রেজেস নিয়ে শিখেছিলাম। স্ক্রিনে দেখতেই পাচ্ছো কি কি টপিক আমরা কভার করেছিলাম। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা ফ্রেজের বাকি অংশ নিয়ে ডিসকাস করব, আর তার সাথে ইডিয়মস সম্পর্কেও একটু জেনে নিব। আজকের লেসনে থাকছে prepositional, conjunctional and interjectional phrase, then idioms নিয়ে ডিসকাশন।
সো চলো শুরু করি। হোয়াট ইজ আ প্রেপোজিশনাল ফ্রেজ? যে ফ্রেজ কোনো সেন্টেন্সে প্রেপোজিশনের মতো ইউজ হয় তাকে প্রেপোজিশনাল ফ্রেজ বলে। যেমন হি হ্যাজ বিন মিসিং ফর আ লং টাইম। সেন্টেন্সটিতে ফর আ লং টাইম হলো প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ কিন্তু চেনা খুব সহজ। এটি শুরু হয় প্রেপোজিশন দিয়ে আর শেষ হয় নাউন দিয়ে। যেমন হি হ্যাজ বিন মিসিং ফর আ লং টাইম, শুরু হয়েছে ফর দিয়ে আর শেষ হয়েছে টাইম দিয়ে। ইন স্পাইট অফ হিজ ইলনেস হি অ্যাটেন্ডেড দ্য মিটিং। এই সেন্টেন্সটিতে ইন স্পাইট অফ ফ্রেজটি ইলনেস নাউনের আগে বসে ভার্ব অ্যাটেন্ডেন্টের সাথে ইলনেস নাউনের রিলেশনকে বোঝাচ্ছে এবং ফ্রেজটি সেন্টেন্সের প্রেপোজিশনের মতো কাজ করছে, তাই এখানে ফ্রেজটি হলো প্রেপোজিশনাল ফ্রেজ। এখন আসি কনজাংশনাল ফ্রেজে। হোয়াট ইজ আ কনজাংশনাল ফ্রেজ? যে ফ্রেজ কোনো সেন্টেন্সে কনজাংশন হিসেবে কাজ করে তখন তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। যেমন হি ইজ লার্নিং সো দ্যাট হি ক্যান পারফর্ম বেটার। এখানে দুইটি সেন্টেন্স সো দ্যাট দিয়ে অ্যাড করা হয়েছে, আর যেহেতু দুইটি সেন্টেন্সকে কানেক্ট করা কনজাংশনের কাজ, তাই সো দ্যাট এখানে কনজাংশনাল ফ্রেজ। ওয়ার্ক হার্ড as long as you want। এখানেও দেখতে পাচ্ছ as long as কনজাংশনাল ফ্রেজটি দিয়ে দুটি সেন্টেন্সকে অ্যাড করা হয়েছে। এতক্ষণ যা যা কভার করলাম ক্লিয়ার হয়েছে তো? প্রয়োজনে ভিডিওটি পজ করে করে নোটস নিয়ে নিও। চলো এখন আসা যাক ইন্টারজেকশনাল ফ্রেজে। হোয়াট ইজ অ্যান ইন্টারজেকশনাল ফ্রেজ? যে ফ্রেজ কোনো সেন্টেন্সে ইন্টারজেকশনের মতো ইউজ হয় তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলে। ইন্টারজেকশনাল ফ্রেজ সাধারণত মনের ইনস্ট্যান্ট ইমোশনকে এক্সপ্রেস করে। যেমন হোয়াট আ পিটি হি ইজ রুইনড। সেন্টেন্সটিতে হোয়াট আ পিটি ফ্রেজটি সিম্প্যাথেটিক একটি ফিলিংসকে বোঝাচ্ছে, অর্থাৎ যেটা মনের ইনস্ট্যান্ট একটি ইমোশন। সো হোয়াট আ পিটি হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। ফর গডস সেক আইল নট টেক রিভেঞ্জ। এখানেও সেন্টেন্সটিতে ফর গডস সেক ফ্রেজটি ইন্টারজেকশনাল ফ্রেজ হিসেবে কাজ করছে। এখন আমরা জানবো ইডিয়মস সম্পর্কে। ছোটবেলায় আমার নানু অনেক মজার মজার বাংলা কথা বলতো, যেগুলো সবসময় বুঝতে পারতাম না। যেমন ধরো, এক মাঘে শীত যায় না, দুধের মাছি। ওই সময় মনে হতো এসবের মানে আবার কি? শীত পার হয়ে গেলেই তো স্প্রিং। আবার টেবিলে খাবার থাকলে যে মাছি আসে, সেই মাছিকে কি দুধের মাছি বলা হচ্ছে? একটু বড় হওয়ার পর বুঝেছি দিজ আর বেসিকলি ফিগার্স অফ স্পিচ। বাংলায় আমরা যেগুলোকে বাগধারা বলি আর ইংলিশে বলি ইডিয়মস। Basically, idioms are a group of words established by a usage as having meaning not deducible from those of the individual words. প্রতিটি ইডিয়মেরই একটি মিনিং থাকে। যেমন a rainy day সেন্টেন্সটির যদি লিটারাল মিনিং ধরি তাহলে একটি বৃষ্টির দিনকে বোঝাচ্ছে, কিন্তু এটি যখন আমরা একটা ইডিয়ম হিসেবে ইউজ করছি তখন মিনিং হয়ে যাবে একটি কষ্টের দিন। এরকম কিন্তু শত শত ইডিয়মস রয়েছে, যেগুলো একটি বা দুটি এপিসোডে বলে শেষ করা যাবে না। আমাদের স্মার্ট নোটসে লিস্ট অফ ইডিয়মস আছে, তুমি সেখান থেকে দেখে শিখে নিতে পারবে। তাহলে ফ্রেজ এন্ড ইডিয়মস নিয়ে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। See you in the next episode. হ্যালো স্টুডেন্ট, আমাদের আজকের লেসন ক্লজ নিয়ে। আমাদের আজকের লেসনে থাকছে ক্লজ এবং ক্লাসিফিকেশনস, আর ক্লাসিফিকেশনস গুলো নিয়ে ডিটেইল ডিসকাশন। এবার চলো প্রথমে ক্লজ কাকে বলে সেটা দিয়ে স্টার্ট করি। মেইনলি ক্লজ হলো আ গ্রুপ অফ ওয়ার্ডস যা কোনো সেন্টেন্স গঠন করতে সাহায্য করে বা সেন্টেন্সটির একটি পার্ট হিসেবে কাজ করে। ক্লজে সাধারণত একটি সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব থাকে। যেমন শি ডান্সড, হি এট অ্যাট দ্য রেস্টুরেন্ট। উপরের সেন্টেন্স গুলো যদি খেয়াল করো তাহলে দেখতে পারবে দিজ আর ক্লজেস। শি ডান্সড, এখানে শি সাবজেক্ট এন্ড ডান্সড হলো ফাইনাইট ভার্ব। আর আমরা জানি আ ক্লজ কন্টেইনস আ সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। আবার পরের সেন্টেন্সটিতে হি সাবজেক্ট, এইট হলো একটি ফাইনাইট ভার্ব, আর অ্যাট দ্য রেস্টুরেন্ট হলো প্রেডিকেট। ক্লজ তিন প্রকারের হয়ে থাকে: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট এন্ড কোঅর্ডিনেট ক্লজ। এখন চলো আমরা এই ক্লজগুলো নিয়ে ডিটেইলসে জেনে নিই। প্রথমেই শুরু করছি প্রিন্সিপাল ক্লজ দিয়ে। হোয়াট ইজ আ প্রিন্সিপাল ক্লজ?
যে ক্লজে একটি সাবজেক্ট এন্ড একটি ফাইনাইট ভার্ব থাকে এন্ড মেইন সেন্টেন্স থেকে সেপারেট করা হলেও ইন্ডিপেন্ডেন্টলি নিজের মিনিং এক্সপ্রেস করতে পারে তাকে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। যেমন এভরিবডি লাইকস হিম বিকজ হি ইজ ভেরি নাইস। এই সেন্টেন্সটিতে এভরিবডি লাইকস হিম প্রিন্সিপাল ক্লজ, কারণ একে মেইন সেন্টেন্স থেকে সেপারেট করা হলেও ইন্ডিপেন্ডেন্টলি নিজের মিনিং এক্সপ্রেস করতে পারছে। আরেকটি সেন্টেন্স খেয়াল করি, ইফ ইউ কাম আই শ্যাল গো। এখানেও আন্ডারলাইন পার্ট আই শ্যাল গো একটি ক্লজ, কারণ মেইন সেন্টেন্স থেকে আলাদা করলেও আমরা দেখতে পাচ্ছি যে এই পার্টটি ইন্ডিপেন্ডেন্টলি নিজের মিনিং এক্সপ্রেস করতে পারছে। এবার আসা যাক সাবঅর্ডিনেট ক্লজে। What is a subordinate clause? Subordinate or dependent clause is usually a supporting part of a sentence. এখানে একটি সাবজেক্ট এন্ড একটি ফাইনাইট ভার্ব থাকলেও প্রিন্সিপাল ক্লজ ছাড়া সাবঅর্ডিনেট ক্লজ নিজে ফুললি মিনিং এক্সপ্রেস করতে পারে না। যেমন I have a pen which is black. সেন্টেন্সের আন্ডারলাইন পার্ট which is black যদি আমরা I have a pen পার্টটি থেকে আলাদা করে দেই, তাহলে কি এটার মিনিং আমরা বুঝতে পারছি? ফুল মিনিং বোঝার জন্য একে প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে, তাই এটি একটি ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজ। এইরকম ভাবে আরেকটি এক্সাম্পল যদি দেখি, the game will start again when the rain stops. এখানেও একইভাবে সেন্টেন্সটিতে when the rain stops ক্লজটি ইন্ডিপেন্ডেন্টলি নিজের মিনিং এক্সপ্রেস করতে পারছে না। the game will start again এই প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করতে হচ্ছে। সো স্টুডেন্ট, এ পর্যন্ত যা ডিসকাস হয়েছে পজ করে করে নোটস নিয়ে নিচ্ছ তো, না হলে কিন্তু মিস হয়ে যাবে। লাস্টলি আমরা ডিসকাস করব কোঅর্ডিনেট ক্লজ নিয়ে। What is a coordinate clause? যখন দুই বা দুইয়ের বেশি সেম টাইপ ক্লজ কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে সেন্টেন্সে অ্যাড হয়, তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। কোঅর্ডিনেট ক্লজে মোস্ট অফ দ্য টাইম and, but, or, for এই টাইপ কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো অ্যাড হয়। যেমন I sent him a letter and he replied. He likes reading but prefers watching movies on the weekend. এখানে সেন্টেন্স দুটিতে আগের ও পরের দুটি প্রিন্সিপাল ক্লজ and, but কোঅর্ডিনেটিং কনজাংশনস দিয়ে অ্যাড হয়েছে, তাই এই ধরনের ক্লজগুলোই হলো কোঅর্ডিনেট ক্লজ। এই তো ক্লজ নিয়ে কিন্তু আমাদের লেসনটি কমপ্লিট হয়ে গেল। আশা করছি বুঝতে কোনো প্রবলেম হয়নি। আর কোনো রকম কনফিউশন থাকলে ভিডিওটি কিন্তু আবার দেখে নিতে ভুলে যেও না। তাহলে আজকের এপিসোডটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো এপিসোডে। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? মনে আছে আমরা আগের লেসনে ক্লজের ব্যাপারে কি কি জেনেছিলাম? আমরা জেনেছিলাম ক্লজ কাকে বলে আর এর ক্লাসিফিকেশন নিয়ে। এই যে প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেটিং ক্লজ নিয়ে আমরা ডিসকাশন করেছিলাম, এগুলোর মাঝে কিন্তু আবার সাবঅর্ডিনেট ক্লজ তিনটি ধরনের হয়ে থাকে, যেমন নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ। আজকে আমরা জানবো নাউন ক্লজ এবং এর ডিফারেন্ট ইউজেস নিয়ে, যেখানে থাকবে নাউন ক্লজ কিভাবে ভার্বের সাবজেক্ট রূপে অ্যান্ড অবজেক্ট রূপে ইউজ হয়। সো চলো আমরা স্টার্ট করি, কিন্তু তার আগে আমরা সাবঅর্ডিনেট ক্লজের ডেফিনেশনটা আরেকবার দেখে নিই। যে ক্লজগুলোতে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে কিন্তু প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট না হয়ে এগুলো ফুললি মিনিংফুল হতে পারে না, তাদেরকেই সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ বলে। আমরা তো শুরুতেই জানলাম সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজের ধরনগুলো, তাহলে এখন চলো নাউন ক্লজ নিয়ে ডিসকাস করি। নাউন ক্লজ কি? যে ক্লজ কোনো সেন্টেন্সে নাউনের মতো কাজ করে তাকে নাউন ক্লজ বলে। নাউন ক্লজ সাধারণত তিন রকমের কানেক্টিভ দিয়ে একটি সেন্টেন্সে অ্যাড হতে পারে। প্রথমত দ্যাট কনজাংশনটি দিয়ে অ্যাড হতে পারে, যা সেন্টেন্সে কখনো সরাসরি বলা থাকতে পারে বা কখনো ইমপ্লাইডও থাকতে পারে। এরপর ইন্টারোগেটিভ প্রোনাউন যেমন হু, হোয়াট এক্সেট্রা দিয়ে অ্যাড হতে পারে। অলসো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব যেমন হাউ, ওয়ের, ওয়াই, ইফ এক্সেট্রা দিয়েও অ্যাড হতে পারে। মাত্র আমরা জানলাম সেন্টেন্সে নাউন ক্লজ কিভাবে অ্যাড হয়, এখন চলো জেনে নেই কিভাবে ডিফারেন্ট ভাবে সেন্টেন্সে ইউজ হয়। সেন্টেন্সে নাউন ক্লজ ভার্বের সাবজেক্ট হিসেবে, ভার্বের অবজেক্ট হিসেবে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে এবং নাউন বা ইট প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে ইউজ হয়ে থাকে। ইউসেস গুলো তো আমরা জেনে নিলাম, এখন চলো এগুলো নিয়ে ডিটেইলসে ডিসকাস করে নিই। ফার্স্টলি, আ সাবজেক্ট টু আ ভার্ব অর্থাৎ নাউন ক্লজ যখন ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করে তখন তা দ্যাট, হোয়াট, হাউ, ওয়েন, ওয়াই, ওয়েদার ইত্যাদি ওয়ার্ডস দিয়ে শুরু হয়। Noun clause usually be verb am, is, are, was, were এর সাবজেক্ট হিসেবে ইউজ হয়। এই ধরনের সেন্টেন্সে be or linking verb এর আগের পার্টটুকু নাউন ক্লজ আর পরের পার্টটুকু প্রিন্সিপাল ক্লজ। তাহলে স্ট্রাকচারটা আমরা এভাবে লিখে নিতে পারি, নাউন ক্লজ প্লাস be verb প্লাস প্রিন্সিপাল ক্লজ। এখন একটা এক্সাম্পল দেখে নিই।
where they will go is uncertain. এই সেন্টেন্সটিতে where they will go হলো নাউন ক্লজ, কারণ তা where দিয়ে স্টার্ট হয়েছে আর verb is এর সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। আর is uncertain এখানে প্রিন্সিপাল ক্লজ। এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ থেকে আলাদা করতে হলে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হিসেবে it ইউজ করতে হয়। যেমন that he stole the pen is clear, এই সেন্টেন্সটিতে is clear প্রিন্সিপাল ক্লজটিকে সাবঅর্ডিনেট ক্লজ থেকে আলাদা করে লিখতে হলে it is clear লিখতে হবে। এতটুকু পর্যন্ত বুঝতে কোনো ঝামেলা হয়নি তো? দেন চলো নাউন ক্লজের আরেকটি ইউজ দেখে নিই। an object to a verb, অর্থাৎ নাউন ক্লজ যখন ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে তখন তা that wh words what, when, why, where, who, whether, how and it দিয়ে স্টার্ট হয়। নাউন ক্লজ প্রায়ই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে আর এটার স্ট্রাকচারটি যেভাবে দাঁড়ায় তা হলো প্রিন্সিপাল ক্লজ প্লাস নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট। ট্রানজিটিভ ভার্ব কাকে বলে জানো তো? জানলেও চলো আরেকবার ক্লিয়ার হয়ে নিই। ট্রানজিটিভ ভার্ব একা নিজে সেন্টেন্সের মিনিং কমপ্লিট করতে পারে না, মিনিং কমপ্লিট করতে অন্য ওয়ার্ড বা অবজেক্টের হেল্প নেয়। যেমন এই সেন্টেন্সটিতে লেফট ভার্বটি ফুল মিনিং বোঝাতে পারছে না, তাই অন দ্য টেবল অবজেক্টের হেল্প নিচ্ছে। আমরা বলেছিলাম যে নাউন ক্লজ প্রায় ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। এবার একটি এক্সাম্পল দেখব। I saw how the accident happened, এই সেন্টেন্সে how the accident happened হলো নাউন ক্লজ কারণ এটা how দিয়ে স্টার্ট হয়েছে and saw এই ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। সো এখন নিশ্চয়ই ক্লিয়ার হতে পেরেছো। তারপরও যদি কোনো কনফিউশন থেকে থাকে তুমি ভিডিওটি আরেকবার দেখে নিতে পারো। আজকে তাহলে আমাদের নাউন ক্লজের উপর ডিসকাশন এখানেই শেষ করছি, আর এর বাকি অংশ নিয়ে আবার আলোচনা হবে নাউন ক্লজের পরে। হ্যালো স্টুডেন্ট, বলো তো আজকের লেসনে আমরা কি নিয়ে স্টাডি করব? মনে আছে তো আগের লেসনে আমরা সাবঅর্ডিনেট ক্লজের ক্লাসিফিকেশন, নাউন ক্লজের ডেফিনিশন আর এর কিছু ডিফারেন্ট ইউসেজ নিয়ে ডিসকাস করেছিলাম। আর আজকের লেসন শুরু করার আগে চলো নাউন ক্লজ আইডেন্টিফাই করতে পারছো কিনা তা একটু যাচাই করে নিন। স্ক্রিনে তুমি একটি সেন্টেন্স দেখতে পাচ্ছ, হোয়াট হি ডিড ওয়াজ আনএক্সপেক্টেড। এই যে লাইনটা বললাম কোনটা এখানে নাউন ক্লজ বলতে পারবে? হোয়াট হি ডিড এখানে নাউন ক্লজ এন্ড আ বিগ প্যাট অন ইওর ব্যাক ইফ ইউ আইডেন্টিফাইড ইট কারেক্টলি। যদিও আমরা এগুলো নিয়ে আগের লেসনে অলরেডি ডিসকাস করেছি, তবুও আমরা রিভিশন হিসেবে একটা সেন্টেন্স জাস্ট একটু দেখে নিলাম। সো আজকের লেসনে আমরা নাউন ক্লজের বাকি ইউসেস গুলো নিয়ে ডিসকাস করব, যেগুলো তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমেই চলো আমরা কমপ্লিমেন্ট টু অ্যান অবজেক্ট অর্থাৎ অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ কিভাবে কাজ করে তা জেনে নিই। নাউন ক্লজ যখন অবজেক্টের কমপ্লিমেন্ট রূপে ইউজ হয় তখন তা দ্যাট, হোয়াট, why, how, whatever, etc. words দিয়ে স্টার্ট হয়। ইন দিস কেস সেন্টেন্সটির শুরু থেকে পার্সোনাল অবজেক্ট পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ এন্ড বাকি পার্ট হলো নাউন ক্লজ। তাহলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস নাউন ক্লজ অ্যাজ কমপ্লিমেন্ট টু অবজেক্ট। যেমন I told him what he wanted to know from me, এই সেন্টেন্সটিতে I told him দিয়ে ফুল মিনিং এক্সপ্রেস করে না, কারণ কোয়েশ্চেন থেকেই যায় যে what did I tell him। সো সেন্টেন্সটিতে মিনিংফুল করার জন্য what he wanted to know from me এই নাউন ক্লজটি অবজেক্ট him এর কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। নেক্সট আমরা দেখব আ কমপ্লিমেন্ট টু আ সাবজেক্ট অর্থাৎ ভার্বের সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ কিভাবে কাজ করে। নাউন ক্লজ যখন সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে তখন তা দ্যাট, হোয়াট, ওয়াই, হাউ, ওয়্যার এক্সেট্রা ওয়ার্ডস দিয়ে স্টার্ট হয়। তখন নাউন ক্লজের আগে একমাত্র বি ভার্ব ইউজ হয় আর সেন্টেন্সটির শুরু থেকে বি ভার্ব পর্যন্ত প্রিন্সিপাল ক্লজ এন্ড বাকি পার্ট নাউন ক্লজ। তাহলে স্ট্রাকচারটি যেভাবে দাঁড়ায় তা হলো সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন ক্লজ কমপ্লিমেন্ট টু সাবজেক্ট। যেমন the problem is that you never think before you speak, এখানে the problem is শুধু এই অংশটি দিয়ে সাবজেক্ট the problem এর ফুল মিনিং বোঝা যাচ্ছে না, তাই ফুল মিনিং বোঝার জন্য that you never think before you speak এই ক্লজটি কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে এবং সিম্পলি বি ভার্বের পরে বসেছে। ছোট্ট একটি নোট, নাউন ক্লজ যখন বি ভার্বের পরে বসে সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে তখন দ্যাটকে কিন্তু বাদ দেওয়া যেতে পারে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার আছে তো? এখন আমরা দেখব প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ কিভাবে কাজ করে। নাউন ক্লজ যখন প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে তখন তা দ্যাট, wh words, what, where, who, why and how দিয়ে স্টার্ট হয়। ইন দিস কেস সেন্টেন্সটির প্রেপোজিশন থেকে শেষ পর্যন্ত বা প্রেপোজিশনের কমা পর্যন্ত নাউন ক্লজ আর বাকি পার্ট হলো প্রিন্সিপাল ক্লজ। এর স্ট্রাকচারটি যেভাবে দাঁড়ায় তা হলো প্রিন্সিপাল ক্লজ প্লাস প্রেপোজিশন প্লাস নাউন ক্লজ অ্যাজ অবজেক্ট টু প্রেপোজিশন। যেমন it depends on what you really mean,
সেন্টেন্সটিতে হোয়াট ইউ রিয়েলি মিন হলো নাউন ক্লজ, কারণ তার রুলস অনুযায়ী WH ওয়ার্ড হোয়াট দিয়ে স্টার্ট হয়েছে এন্ড প্রেপোজিশন অন এর পরে অবজেক্ট হিসেবে বসেছে। জেনে রাখা ভালো যে অনেক সময় আবার প্রেপোজিশন প্লাস নাউন ক্লজ প্রিন্সিপাল ক্লজের আগেও বসতে পারে। লাস্টলি আমরা দেখব নাউন ক্লজ কিভাবে ইন অ্যাপোজিশন টু আ নাউন অর দ্য প্রোনাউন এটার ক্ষেত্রে ইউজ হয়। দুটি নাউন ক্লজ যখন পাশাপাশি বসে এবং when they refer to the same person or thing তখন আমরা তাকে অ্যাপোজিশন বলি। নাউন ক্লজ যখন নাউনের অ্যাপোজিশন ফর্মে ইউজ হয় তখন এগুলা দ্যাট দিয়ে স্টার্ট হয়। তাছাড়া নাউন ক্লজ নরমালি ফ্যাক্ট, ট্রুথ, এক্সপ্লেনেশন, রুমার, নিউজ, ওয়ার্ড, বিলিভ, স্টেটমেন্ট, রিপোর্ট এক্সেট্রা নাউনগুলোর অ্যাপোজিশন হিসেবে ইউজ হয়। তাহলে স্ট্রাকচারটি দাঁড়ায় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিশন। যেমন there is a rumor that she has left the country। সেন্টেন্সটির is a rumor এই পার্টটুকু দিয়ে কি মিনিং বোঝা যাচ্ছে? আরো কিন্তু ইনফরমেশন দরকার হচ্ছে। এখানে that she has left the country এই ক্লজটি রুমার নাউনটির ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিয়ে সেন্টেন্সটির কমপ্লিট মিনিং বোঝাতে সাহায্য করছে। নাউন ক্লজের ডিফারেন্ট ইউজগুলো নিয়ে ডিসকাশন কিন্তু শেষ। তাহলে এতক্ষণ যা যা ডিসকাস হয়েছে তার কোনোটি বুঝতে ভুল হয়নি তো? কোথাও মিস করে গেলে আবার ভিডিওটি দেখে নিতে কিন্তু ভুলে যেও না। সো নাউন ক্লজের উপরে আমাদের লেসন এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার। হ্যালো, হোপ ইউ আর ডুইং ওয়েল। গত পর্বে আমরা ডিসকাস করেছি নাউন ক্লজ নিয়ে, আর আজকের লেসনে থাকছে অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড ইটস ডিটেইলস। আশা করি লেসনটি তোমার জন্য হেল্পফুল হবে। চলো তাহলে স্টার্ট করি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে। প্রথমেই আমরা জেনে নিব অ্যাডজেক্টিভ ক্লজ কি। যে ক্লজ কোনো সেন্টেন্সে নাউনের ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দেয় সেটাই হলো অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু একটি ডিপেন্ডেন্ট ক্লজ। সেন্টেন্সে এই ক্লজটি একা নিজের ফুল মিনিং এক্সপ্রেস করতে পারে না। পুরোপুরি মিনিং কমপ্লিট করার জন্য প্রিন্সিপাল ক্লজের হেল্প লাগে। যেমন দিস ইজ দ্য বয় হুজ ফ্যামিলি লিভস ইন ঢাকা। পুরো সেন্টেন্সটিতে দ্য বয় হলো সাবজেক্ট অ্যান্ড আ নাউন, আর হুজ ফ্যামিলি লিভস ইন ঢাকা ইজ দ্য অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা দ্য বয় নাউনটির ব্যাপারে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। আমরা আগের প্রোনাউনের লেসনে রিলেটিভ প্রোনাউনের কথা বলেছিলাম, মনে আছে তোমার? অসুবিধা নেই, চলো আরেকবার একটু ডিসকাস করে নেই রিলেটিভ প্রোনাউনের ব্যাপারে। রিলেটিভ প্রোনাউন কি? কোন সেন্টেন্সের মধ্যে কোনো একটি নাউনের সম্পর্কে নিউ ইনফরমেশন অ্যাড করার জন্য যে প্রোনাউন ইউজ করা হয় তাকেই রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুম, দ্যাট, হুইচ ইত্যাদি। রিলেটিভ প্রোনাউনের ফর্ম আর প্লেসমেন্ট অনুযায়ী অ্যাডজেক্টিভ ক্লজকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এখন সেগুলো নিয়ে ডিসকাস করব। Firstly, adjective clause with relative pronoun as subject, then adjective clause with a relative pronoun as an object, তারপর adjective clause with relative pronoun as object of preposition, then adjective clause with relative pronoun as possessive, and lastly adjective clause with relative adverb. So প্রথমে স্টার্ট করছি adjective clause with relative pronoun as subject দিয়ে। এখানে relative pronoun এর subject form who, which and that adjective clause এর subject হিসেবে ইউজ হয়। যেমন Mr. Russell was a rich man who lived in the mansion। এই সেন্টেন্সে who lived in the mansion হলো adjective clause, কারণ who এই relative pronounটি সাবজেক্ট হিসেবে আছে। আর তার আগে man who এর অ্যান্টিসিডেন্ট হিসেবে ইউজ হয়েছে। এখানে who lived in the mansion এই অ্যাডজেক্টিভ ক্লজটি ম্যান এই নাউনটিকে মডিফাই করেছে। তোমাকে মনে রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউন হিসেবে কোনো পার্সনের ক্ষেত্রে হু, কোনো থিং অর অ্যানিমেলের ক্ষেত্রে হুইচ, আর সব ধরনের পার্সন, থিং অর অ্যানিমেলের ক্ষেত্রে দ্যাট ইউজ হয়। সেকেন্ডলি আমরা জানবো অ্যাডজেক্টিভ ক্লজ উইথ আ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অ্যান অবজেক্ট সম্পর্কে। এখানে রিলেটিভ প্রোনাউনের অবজেক্ট ফর্ম হুম, হুইচ এন্ড দ্যাট অ্যাডজেক্টিভ ক্লজের অবজেক্ট হিসেবে ইউজ হয় এন্ড অ্যাডজেক্টিভ ক্লজের সাবজেক্টের আগে বসে। যেমন the woman whom we helped was very weak। এই সেন্টেন্সটিতে whom we helped হলো অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ তার নিয়ম অনুসারে অ্যান্টিসিডেন্ট রূপে the woman নাউনের পরে বসেছে। অলসো whom যেটা হলো রিলেটিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, সেটি অ্যাডজেক্টিভ ক্লজের অবজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে এবং তার সাবজেক্ট we এর আগে বসেছে। এখানে মনে রাখতে হবে যে রিলেটিভ প্রোনাউন যখন অ্যাডজেক্টিভ ক্লজে ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে তখন তা বাদ দেওয়া হয়। যেমন দিস ইজ দ্য ড্রেস আই বট ইয়েস্টারডে। এখানে দেখতে পাচ্ছ যে which বাদ দেওয়া হয়েছে।
এবার চলো জেনে নিই অ্যাডজেক্টিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ অবজেক্ট অফ প্রেপোজিশন সম্পর্কে। এখানে রিলেটিভ প্রোনাউন প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। এক্ষেত্রে প্রেপোজিশনের পরে যে রিলেটিভ প্রোনাউন বসে তা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে। যেমন দিস ইজ দ্য গার্ল অ্যাবাউট হুম আই টোল্ড ইউ। সেন্টেন্সটিতে অ্যাবাউট হুম আই টোল্ড ইউ হলো অ্যাডজেক্টিভ ক্লজ, আর এখানে অ্যাবাউট প্রেপোজিশনটি হুম রিলেটিভ প্রোনাউনের অবজেক্ট হিসেবে কাজ করছে। এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি তো? এখন তাহলে চলে আসি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ উইথ রিলেটিভ প্রোনাউন অ্যাজ পজেসিভে। এখানে রিলেটিভ প্রোনাউনের পজেসিভ ফর্ম হুজ অর অফ হুইচ ব্যবহার করা হয়। অলসো এখানে পজেসিভ ফর্মটি অ্যান্টিসিডেন্ট রূপে ব্যবহার হওয়া নাউনের পরে বসে। যেমন দ্য ম্যান হুজ ডটার ওন দ্য টুর্নামেন্ট ইজ আ রেসলিং কোচ। এই সেন্টেন্সটিতে হুজ ডটার ওন দ্য টুর্নামেন্ট হলো অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ তার রিলেটিভ প্রোনাউনের পজেসিভ ফর্ম হুজ দিয়ে স্টার্ট হয়েছে এবং তা অ্যান্টিসিডেন্ট রূপে ইউজড দ্য ম্যান নাউনের পরে বসেছে। লাস্টলি এবার চলো জেনে নিই অ্যাডজেক্টিভ ক্লজ উইথ রিলেটিভ অ্যাডভার্ব সম্পর্কে। এখানে অ্যাডজেক্টিভ ক্লজের রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ওয়্যার, ওয়াই, ওয়েন, অ্যাজ, হাউ এগুলো ইউজ হয়, এন্ড এই অ্যাডভার্বগুলো অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে বসে। অলসো রিলেটিভ প্রোনাউনের মতো রিলেটিভ অ্যাডভার্বগুলো অ্যান্টিসিডেন্ট রূপে ব্যবহার হওয়া নাউনকে মডিফাই করে থাকে। যেমন আই নো দ্য লোকেশন ওয়্যার শি লিভস। সেন্টেন্সটিতে ওয়্যার শি লিভস অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ ওয়্যার এখানে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে আর তা অ্যান্টিসিডেন্ট রূপে ব্যবহার হওয়া নাউন দ্য লোকেশনকে মডিফাই করেছে। অলসো অ্যাডজেক্টিভ ক্লজটি নিয়ম অনুযায়ী রিলেটিভ অ্যাডভার্ব দিয়ে স্টার্ট হয়েছে। আমরা কিন্তু সেন্টেন্সের অ্যাডজেক্টিভ ক্লজের অনেকগুলো ইউজ জেনে নিলাম, আর আশা করছি লেসনটি তোমার জন্য হেল্পফুল হবে। কোথাও কিছু মিস করে গেলে ভিডিওটি অবশ্যই আরেকবার দেখে নিও। আমাদের আজকের লেসন এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট লেসন অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। টিল দেন টেক কেয়ার।
হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড অফ ইংলিশ গ্রামার। মনে আছে তো গত লেসনে আমরা শিখেছিলাম অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে, আর আজকে আমরা শিখব অ্যাবাউট অ্যাডভার্বিয়াল ক্লজ, এর ডেফিনিশন, ক্লাসিফিকেশন অ্যান্ড এর সাথে সাথে আরও জানবো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, প্লেস, রিজন অ্যান্ড ম্যানার সম্পর্কেও। সো চলো স্টার্ট করি। শুরুতেই জেনে নেই হোয়াট ইজ অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। An adverbial clause is a clause that works as an adverb in a sentence. অর্থাৎ যে ক্লজ কোন সেন্টেন্সে অ্যাডভার্বের মতো কাজ করে তাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ সেন্টেন্সে মেইনলি ভার্বকে মডিফাই করে, আবার মাঝে মাঝে কিন্তু অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকেও মডিফাই করে থাকে। অ্যাডভার্বিয়াল ক্লজ 9 প্রকারের হয়ে থাকে, যেমন অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম, প্লেস, রিজন, ম্যানার, কন্ডিশন, ডিগ্রি অর কম্প্যারিসন, রিজাল্ট অর কনসিকোয়েন্স, purpose and adverbial clauses of concession. প্রথমে স্টার্ট করছি adverbial clauses of time দিয়ে। এই ক্লজ প্রিন্সিপাল ক্লজের কোনো কাজ হওয়ার টাইমকে ইন্ডিকেট করে। Adverbial clauses of time start with conjunctions of time like till, until, as soon as, before, after, since, when, where, while, hardly, when, scarcely, when, no sooner than, etc. এখন আমি একটা ইম্পর্টেন্ট নোট নিয়ে কথা বলবো, সেটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইম কিন্তু প্রিন্সিপাল ক্লজের আগে বা পরে বসানো যায়। আগে বসালে ক্লজের শেষে কমা বসে, পরে বসালে কমা বসে না। সামনের এক্সাম্পলস গুলো থেকেই আমরা আরো ক্লিয়ার হতে পারবো। সো চলো এবার কিছু এক্সাম্পলস দেখে নেই। She met him when he was at the office. সেন্টেন্সটিতে when he was at the office হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। এখানে when প্রিন্সিপাল ক্লজের টাইমকে ইন্ডিকেট করছে। এখানে কিন্তু সেন্টেন্সটিতে অ্যাডভার্বিয়াল ক্লজটি প্রিন্সিপাল ক্লজের পরে বসেছে, তাই এখানে কোনো কমা ইউজ হয়নি। আরেকটি এক্সাম্পল, যেমন as soon as the employer entered the meeting room the worker stood up. এই সেন্টেন্সটিতে as soon as the employer entered the meeting room হলো অ্যাডভার্বিয়াল ক্লজ, আর সেন্টেন্সের বাকি অংশ the worker stood up হলো প্রিন্সিপাল ক্লজ। এখানে as soon as প্রিন্সিপাল ক্লজের টাইমকে ইন্ডিকেট করছে। আর এখন নিশ্চয়ই বুঝতে পারছো অ্যাডভার্বিয়াল ক্লজটির পরে কমা ইউজ হয়েছে, কারণ ক্লজটি সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজের আগে বসেছে। এখন জানবো অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেস নিয়ে। এই ক্লজ প্রিন্সিপাল ক্লজের কোনো কাজ হওয়ার প্লেসকে ইন্ডিকেট করে। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ টাইমের মতোই এই ক্লজেও প্রিন্সিপাল ক্লজের আগে বা পরে বসানো যায়। আগে বসালে প্রিন্সিপাল ক্লজের শেষে কমা বসে, পরে বসালে কমা বসে না। অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ প্লেস স্টার্ট উইথ কনজাংশনস অফ প্লেস like wherever, whence or when, etc. যেমন you can sit wherever you want. সেন্টেন্সটিতে wherever you want হলো adverbial clauses of place, আর এখানে wherever দিয়ে প্রিন্সিপাল ক্লজ you can sit এর প্লেসকে ইন্ডিকেট করছে। এখানে সেন্টেন্সটিতে adverbial ক্লজটি প্রিন্সিপাল ক্লজের পরে বসেছে, তাই ক্লজটির পরে কমা ইউজ হয়নি। এবার চলো জেনে নেই adverbial clauses of reason নিয়ে। এই ক্লজ প্রিন্সিপাল ক্লজের কোনো কাজ হওয়া বা না হওয়ার কারণকে বোঝায়। This type of clause starts with conjunctions like that, as, because, since, for, etc. এখানেও সেম রুল অ্যাপ্লিকেবল, যে প্রিন্সিপাল ক্লজের আগে বা পরে বসানো যায়। আগে বসালে প্রিন্সিপাল ক্লজের শেষে কমা বসে, পরে বসালে কমা বসে না। যেমন he did not run because he broke his leg. সেন্টেন্সটিতে because he broke his leg হলো adverbial clause of reason, যা প্রিন্সিপাল ক্লজ he did not run এর রিজন বোঝাচ্ছে। আর এই সেন্টেন্সটিতে adverbial clauseটি প্রিন্সিপাল ক্লজের পরে বসেছে, তাই ক্লজটির পরে কমা ইউজ হয়নি। আবার since she has short hair she doesn't tie it up. এখানে adverbial clause since she has short hair প্রিন্সিপাল ক্লজের আগে বসেছে, তাই ক্লজটির পরে কমা ইউজ হয়েছে। ওয়েল, এতক্ষণ পর্যন্ত যা যা ডিসকাস করলাম সবগুলোর নোটস নিয়ে নিয়েছো তো? না হলে কিন্তু হারিয়ে যাবে। লাস্টলি জেনে নেই অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ম্যানার নিয়ে। এই ক্লজটি প্রিন্সিপাল ক্লজের কোনো কাজের ম্যানারকে ইন্ডিকেট করে, ওর প্রিন্সিপাল ক্লজের কোনো কাজ কিভাবে হবে তা ইন্ডিকেট করে। Adverbial clauses of manners start with subordinating conjunctions like how, however, as, like, etc. In most cases, subordinate conjunction গুলো প্রিন্সিপাল ক্লজের পরে বসে, আর ক্লজটি যদি প্রিন্সিপাল ক্লজের পরে বসে তাহলে আর সেন্টেন্সে কমা ইউজ করার দরকার হয় না। যেমন you can work however you want. সেন্টেন্সটিতে however you want হলো adverbial clauses of manner, যেহেতু however দিয়ে you can work এই প্রিন্সিপাল ক্লজটির কাজ কিভাবে হতে পারে তা ইন্ডিকেট করছে। আর সেন্টেন্সটিতে অ্যাডভার্বিয়াল ক্লজটি প্রিন্সিপাল ক্লজের পরে বসেছে, তাই ক্লজটির পরে কমা ইউজ হয়নি। আজকের লেসনটা তাহলে এই পর্যন্তই।
একবারে সব ডিসকাস করে আরো বেশি কনফিউজ করতে চাই না, যতটুকু কমপ্লিট হয়েছে হোপ বুঝতে পেরেছো। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আ নিউ এপিসোড অফ ইংলিশ গ্রামার। গত পর্বে আমরা ডিসকাস করেছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ অ্যান্ড ক্লাসিফিকেশন নিয়ে, আরও ডিসকাস করেছিলাম অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, প্লেস, রিজন অ্যান্ড ম্যানার সম্পর্কে। আশা করি তোমার প্রিভিয়াস লেসন বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাহলে চলো জেনে নেই আজকের লেসনে কি কি থাকছে। আজকে আমরা ডিসকাস করব অ্যাডভার্বিয়াল ক্লজের বাকি ক্লাসিফিকেশনগুলো নিয়ে। সেগুলো হলো অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কন্ডিশন, ডিগ্রি or comparison, result or consequence, purpose and concession. প্রথমেই স্টার্ট করছি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন দিয়ে। এই ক্লজ প্রিন্সিপাল ক্লজের কোনো কাজের সার্কামস্ট্যান্সকে ইন্ডিকেট করে। Adverbial clauses of condition start with subordinating conjunctions like but, for, even, if, unless, whether, otherwise, provided, suppose, etc. একটি ছোট নোট, এই ধরনের ক্লজ সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের আগে বা পরে ইউজ হয়। আগে হলে ক্লজের শেষে কমা ইউজ হয় আর পরে হলে কমা ইউজ হয় না। যেমন if it rains we will not go out। সেন্টেন্সটিতে if it rains হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, যা প্রিন্সিপাল ক্লজ we will not go out এর কন্ডিশনকে ইন্ডিকেট করছে। এখন ডিসকাস করব অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ ডিগ্রি স্ল্যাশ কম্প্যারিসন নিয়ে। এই ক্লজ দুটি জিনিসের মধ্যে তুলনা বোঝায়। সো ক্লজটি দুটি জিনিসের মধ্যে কম্পেয়ার করে অ্যান্ড প্রিন্সিপাল ক্লজের পরে বসে। Adverbial clauses of degree or comparison starts with conjunctions like as ... as, so ... as, then, the same ... as, etc. যেমন Sahil is younger than Sadin। সেন্টেন্সটিতে then Sadin is adverbial clauses of comparison, যা Sahil is younger principal clauseর সাথে comparison বোঝাচ্ছে। এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে adverbial clause of comparison or ডিগ্রিতে verb উজ্জ্ব থাকে। যেমন আসিফ ইজ নট সো ফাস্ট অ্যাজ সাহিল। খেয়াল করে দেখো এই সেন্টেন্সের পরে যে ভার্ব ইজ ইউজ হতো সেটা কিন্তু মেনশন করা হয়নি। এবার জানবো অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ রেজাল্ট অর কনসিকোয়েন্স নিয়ে। এই ক্লজ প্রিন্সিপাল ক্লজের কোনো কাজের রেজাল্ট অর কনসিকোয়েন্সকে ইন্ডিকেট করে। This clause normally starts with a conjunction that and modifies adverbs so or such in a principal clause। যেমন Rita is so weak that she cannot work। এখানে এই সেন্টেন্সে that she cannot work হলো adverbial clauses of consequence, যা Rita is so weak এই প্রিন্সিপাল ক্লজটির so অ্যাডভার্বকে মডিফাই করেছে। এতক্ষণ যা যা ডিসকাস করলাম সব বুঝতে পেরেছো তো? তাহলে এবার চলো জেনে নিই adverbial clauses of purpose নিয়ে। এই ক্লজ প্রিন্সিপাল ক্লজের কোনো কাজের পারপাসকে ইন্ডিকেট করে। Adverbial clauses of purpose start with the conjunctions like so that, so ... that, such ... that, in order that, lest ... should, etc. যেমন Meena works hard so that she can succeed in life। সেন্টেন্সটিতে আন্ডারলাইন পার্টটি হলো অ্যাডভার্বিয়াল ক্লজ অফ পারপাস, যা Meena works hard প্রিন্সিপাল ক্লজের কনসিকোয়েন্সকে ইন্ডিকেট করে। লাস্টলি জেনে নিব অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন নিয়ে। এই ক্লজ প্রিন্সিপাল ক্লজে যে মেইন আইডিয়াটা এক্সপ্রেস করা হয় তার বিপরীতে আরেকটা কন্ট্রাস্টিং আইডিয়া প্রেজেন্ট করে। Adverbial clauses of concession start with some kinds of conjunctions like even, even if, though, although, and also sometimes starts with however, whoever, whatever, whichever, etc. যেমন although I do not like him, I respect him। প্রিন্সিপাল ক্লজ I respect him এই যে মেইন আইডিয়াটা এক্সপ্রেস করছে তার বিপরীতে আরেকটা কন্ট্রাস্টিং আইডিয়া হলো although I do not like him। বুঝতেই পারছো যে আন্ডারলাইন পার্টটুকু অ্যাডভার্বিয়াল ক্লজেস অফ কনসেশন। তাহলে স্টুডেন্ট অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আমরা আজকে আমাদের লেসন শেষ করলাম। হোপ এক্সামে অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আরো ভালোভাবে বুঝতে ভিডিওটি কিন্তু আরেকবার দেখে নিতে পারো। সো দেখা হবে আবার নতুন কোনো লেসন নিয়ে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, চলে এলাম ইংলিশ গ্রামারের আরেকটি এপিসোড নিয়ে। আমরা এতদিন গ্রামার এপিসোডসে সেন্টেন্স সম্পর্কে শিখে এসেছি, যেমন হোয়াট ইজ আ সেন্টেন্স, পার্টস অফ আ সেন্টেন্স, টাইপস অফ সেন্টেন্সেস বেসড অন স্ট্রাকচার এন্ড মিনিং, ফ্রেজ এন্ড ক্লজ, টেন্স, ভয়েস এবং এই রিলেটেড আরো অনেক কিছু। আজকে আমাদের কাজ হবে সো ফার যা যা শিখেছিলাম এগুলোর উপর ভিত্তি করে এক্সামে কমপ্লিটিং সেন্টেন্সেস এর উপর যে কোয়েশ্চেনস গুলো আসে সেগুলো সলভ করা। আজকে আমরা করব কমপ্লিটিং সেন্টেন্সেস। অলরেডি আলোচনা করা এই কনসেপ্টগুলো তুমি কতটুকু বুঝতে পেরেছো তা আজকে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে বোর্ড এক্সামে আসা কিছু কোয়েশ্চেন সলভ করলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা আজকে সলভ করার সাথে কিভাবে ও কেন অ্যানসারগুলো ইউজ করলাম তার এক্সপ্লেনেশনসও বলে দিব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। স্ক্রিনে আমরা 5টি কোয়েশ্চেন অর ইনকমপ্লিট সেন্টেন্স দেখতে পাচ্ছি।
আমাদের কাজ হলো অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ এন্ড ক্লজ ইউজ করে এই ইনকমপ্লিট সেন্টেন্সেস গুলোকে কমপ্লিট করা। তুমি পজ করে পুরো কোয়েশ্চেনটি পড়ে নাও। স্ক্রিনে দেখানো ফার্স্ট সেন্টেন্সটি পড়ে বুঝতে পারছো এটি সাবঅর্ডিনেট ক্লজ, কারণ সেন্টেন্সটি কমপ্লিট মিনিং এক্সপ্রেস করতে পারছে না। পুরো কোয়েশ্চেনটি পড়ে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে হেলথ রিলেটেড 5টি সেন্টেন্সেস দেওয়া আছে। হেলথ কতটা ইম্পর্টেন্ট এবং এর জন্য আমাদের কি কি করা দরকার এই ধরনের আইডিয়াস রিলেটেড ক্লজ বা ফ্রেজ দিয়ে আমরা সেন্টেন্সগুলো কমপ্লিট করতে পারি। ফার্স্ট সেন্টেন্সে বলা আছে আমাদের মনে রাখা উচিত যে ড্যাশ। আগেই বলেছি এখানে হেলথ নিয়ে কথা বলছে, তো আমরা বলতে পারি যে we should keep in mind that health is wealth. অপশন বি তে আরেকটি সাবঅর্ডিনেট ক্লজ দেখা যাচ্ছে যেটি নাউন ক্লজ এবং আমরা তা ইজিলি চিনতে পারছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ ইফ এর ইউজ থেকে। এখানে সেন্টেন্সটি কমপ্লিট করার জন্য আমাদের একটি ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড করতে হবে। এখানে বলেছে আমরা যদি হেলদি না হই তবে ড্যাশ এখানে বলতে পারি if we are not healthy we cannot live a happy life, অর্থাৎ হেলদি না হলে আমরা সুখী জীবন যাপন করতে পারবো না। অপশন সি তে আমরা সো দ্যাট দেখতে পাচ্ছি যা একটি কনজাংশনাল ফ্রেজ। আমরা জানি সো দ্যাট দিয়ে দুটি সেন্টেন্সকে কানেক্ট করা হয় এবং সো দ্যাট এর আগে ও পরে দুটি ফুল সেন্টেন্স বসে। সো দ্যাট এর আগে যে সেন্টেন্স আছে সেটার সাথে মিলিয়ে আমরা পরের সেন্টেন্সটি লিখতে পারি যে we must eat a balanced diet so that we do not fall sick. অপশন ডি তে আমরা when এর ইউজ দেখছি। আমরা জানি কোন ক্লজ যদি where, how, when, why এর অ্যানসার দেয় তাহলে তা একটি অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে বলছে আমাদের সক্স এন্ড শুজ পরা উচিত, কিন্তু কখন? এই কোয়েশ্চেনের উত্তর দিলে আমাদের সেন্টেন্সটি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা সক্স এন্ড শুজ পরি যখন আমরা বাইরে যাই, তাই আমরা লিখবো we go outside। তাহলে আমাদের ফুল সেন্টেন্সটি দাঁড়াচ্ছে we should wear socks and shoes when we go outside। লাস্ট সেন্টেন্সটিতে বলছে nobody likes a man who dash। এখানে nobody likes আছে সেহেতু আমাদের কোনো একটি নেগেটিভ হ্যাবিটের কথা বলতে হবে। তাই এখানে আমরা বলতে পারি nobody likes a man who doesn't maintain hygiene। আমরা এখানে একটি অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করে সেন্টেন্স কমপ্লিট করলাম। চলো একবার সবগুলো সেন্টেন্সের কমপ্লিট ভার্সন দেখে নিই স্ক্রিনে। ফ্রেজেস এন্ড ক্লজ ইউজ করে সেন্টেন্স কমপ্লিট করা কিন্তু খুব টাফ না, তাই না? তোমাকে শুধু মিনিং বুঝে তার সাথে মিল রেখে সেন্টেন্সটি মিনিংফুল ভাবে কমপ্লিট করতে হবে। এবার চলো আরেকটি প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করি। স্ক্রিনে আমরা আবার কিছু ইনকমপ্লিট সেন্টেন্সেস দেখতে পাচ্ছি, চলো একবার পড়ে নিই। অপশন এ তে as if এর পর blank। আমরা জানি সেন্টেন্সের ফার্স্ট পার্ট প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস as if থাকলে তার পরের পার্ট পাস্ট ইনডেফিনিট হয়। So we can say he pretends as if he knew it all. আমরা it is time, it is high time দেখলে for prepositionটি আছে কিনা দেখব। যদি থাকে তাহলে আমরা subject plus present indefinite tense ইউজ করে তাকে কমপ্লিট করব, কিন্তু যদি for না থাকে তাহলে আমরা পরের পার্টে subject plus verb এর past form ইউজ করব। So আমরা কি লিখতে পারি? It is high time I bought a new pair of shoes. অপশন সি তে লেস্ট আছে। সেন্টেন্সে লেস্ট থাকলে রুলটি হলো লেস্ট প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন ফার্স্ট পার্টে আমরা ক্লিয়ার কোনো সাবজেক্ট দেখছি না, অর্থাৎ সাবজেক্ট হিডেন। ওয়াক স্লোলি কাউকে তো বলা হচ্ছে, তুমি একটু ভেবে দেখো। আমরা প্রায় বাচ্চাদের বলে থাকি যে ধীরে ধীরে হাঁটো, না হলে পড়ে যাবে। এই ইনকমপ্লিট সেন্টেন্সটি ইউজ করেও আমরা সেম মেসেজ দিতে পারি। আমরা বলতে পারি ওয়াক স্লোলি লেস্ট ইউ শুড ফল। এখানে ইউ আমাদের সাবজেক্ট, এরপর শুড ইউজ হয়েছে এন্ড ফল আমাদের ভার্ব। এখানে cannot succeed ফুল মিনিং এক্সপ্রেস করতে পারছে না। আমরা অনেক ভাবে সেন্টেন্সটি কমপ্লিট করতে পারি। আমরা এখানে নাউন ক্লজের সাথে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাড করে দেখি সেন্টেন্স মিনিংফুল হয় কিনা। সো আমরা যদি বলি a man who is lazy cannot succeed তাহলে সেন্টেন্স মিনিংফুল হচ্ছে এবং এখানে a man কে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করছি। আমরা লাস্ট লাইনটিতে চলে এসেছি। এখানে বলা হচ্ছে had I seen you before dash। had plus subject and তারপর verb এর past participle form থাকলে আমরা পরের পার্টে would have বা could have ইউজ করব and আবারও আরেকটি verb এর past participle form ইউজ করব। চলো তাহলে এই সেন্টেন্সটি কমপ্লিট করি। had I seen you before I would have informed you। অর্থাৎ যদি তোমাকে আমি আগেই দেখতাম তোমাকে আমি ইনফর্ম করতাম।
এখানে আমরা would have এর পর informed ইউজ করেছি, যা verb এর past participle form। দেখলে তো, আমরা আরো একটি কোয়েশ্চেন সলভ করে ফেললাম। এবার চলো স্ক্রিনে সবগুলো সেন্টেন্সেস এর কমপ্লিট ভার্সনস দেখে নিই। আজকের লেসনে আমরা যে রুলস গুলো কভার করলাম, আশা করি সেটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরও কনফিউশন থাকলে অবশ্যই আমাদের স্মার্ট নোটস দেখে নিতে পারো। এতক্ষণ তো একসাথে সলভ করলাম, এখন চেষ্টা করো স্ক্রিনে দেওয়া সেন্টেন্সেস গুলো একা কমপ্লিট করে ফেলার। আজ তাহলে এই পর্যন্তই। খুব দ্রুতই আরেকটি মজার এবং ইম্পর্টেন্ট লেসন নিয়ে